বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং এই ফলের বিষয়টি আপনারা সকলেই জানেন। কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বিজেপি 240টা আসন পেয়ে আটকে গেছে। জাদু সংখ্যা অর্থাৎ 273 পেতে গেলে তাকে এখনো 33টা আসনে তার প্রয়োজন হবে। এনডিএ জোট নিয়ে বিজেপি অবশ্য সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তার যে জোট। উল্টো দিকে ইন্ডিয়া জোট কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ইন্ডিয়া জোট সর্বসাকুল্যে 233টা আসন পেয়েছে। সব মিলিয়ে দিল্লিতে যেহেতু নরেন্দ্র মোদী তার দল বিজেপি 240টা পেয়ে আটকে গেছে এবং তার যারা এনডিএ জোট শরিক ছিল তাদের অধিকাংশ জোট শরিক যতটা না নরেন্দ্র মোদীকে ভালোবেসে, যতটা না বিজেপিকে ভালোবেসে তার সঙ্গে আছে, তার চেয়ে তারা ভয়ে আছে। কেউ দুর্নীতির দায়ে গ্রেপ্তার হতে পারেন, কেউ জেলে যেতে পারেন, কারো বাড়িতে ইডি সিবিআই যেতে পারে। এই ভয় থেকে তারা ভক্তি দেখাচ্ছিলেন এতদিন ধরে নরেন্দ্র মোদীকে। তাই নরেন্দ্র মোদী যখনই তার আসন সংখ্যা কমে গেছে তখনই প্রশ্ন দেখা দিয়েছে, নরেন্দ্র মোদী কি পুনরায় সরকার করতে পারবেন? ইতিমধ্যে আরএসএসের পক্ষ থেকে যথেষ্ট উষ্মা প্রকাশ করা হয়েছে, নরেন্দ্র মোদীর একনায়কতন্ত্র নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। এবং একই সঙ্গে এটাও ঠিক কথা, একই সঙ্গে আজকে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং পরবর্তী তিনি 8ই জুন সম্ভবত শপথ নেবেন বলে রাষ্ট্রপতিকে জানিয়ে এসেছেন। যেহেতু সংবিধান মতে যে দলটা সবচেয়ে বেশি আসন পাবে তাকেই রাষ্ট্রপতি সরকার গড়ার জন্য ডাকবেন, এটাই নিয়ম। সেই নিয়ম মেনে নরেন্দ্র মোদী সরকার করতে যাবেন 8ই জুন বলে জানা গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা বিষয় সামনে এসেছে। আর অনেকেই ভাবছেন যে হঠাৎ করতে ইন্ডিয়া জোটও বলছে সরকার করব, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার তৎপরতা দেখাচ্ছেন, এ বিষয়টি একটু জটিল আছে। কারণ কংগ্রেস এই সরকার গড়ার দিকে ততটা আগ্রহ কংগ্রেসের নেই, যেটা বাস্তব সেটা বলছি। কংগ্রেস এই মুহূর্তে চাইছে যে ছোট ছোট আঞ্চলিক দলগুলো একজোট হয়ে একটা তৃতীয় ফ্রন্ট তৈরি করুক, যে তৃতীয় ফ্রন্ট তাদের নেতা তাদের নির্বাচিত করুক, সেই নেতা যে রাষ্ট্রপতিকে বলবে আমি হচ্ছি এই তৃতীয় ফ্রন্টের নেতা, নরেন্দ্র মোদী পারবে না, তার সংখ্যাগরিষ্ঠতা নেই, আমার সংখ্যাগরিষ্ঠতা আছে, অতএব আমাকে সরকারে আমন্ত্রণ জানানো হোক। এই পর্যন্ত ঠিক হয়ে আছে। সরকারের 272 আসন সংখ্যা পাওয়ার জন্য নরেন্দ্র মোদী যেমন অমিত শাহকে দায়িত্ব দিয়েছেন, বিজেপির চাণক্য বলে খ্যাত, একই রকমভাবে ইন্ডিয়া জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের যিনি নেতা মানে অন্যতম নেতা রাহুল গান্ধী শারদ পাওয়ারকে দায়িত্ব দিয়েছেন যে তিনি যেন তৃতীয় ফ্রন্ট একটা তৈরি করেন। এই যুযুধান গ্রুপের মধ্যে কোন বানেগা প্রধানমন্ত্রী দেখতে হবে, কোন বানেগা আবি প্রধানমন্ত্রী, সেটার দিকে লক্ষ্য আমাদের রয়েছে, সেটা আমরা জানাবো। আজকের যে বিষয়টি আমরা ইতিমধ্যেই থাম্বনেলে আপনারা দেখেছেন, সেই বিষয়টি হচ্ছে যে পশ্চিমবাংলায় বিজেপির বিপর্যয়, দায় কার এবং শুভেন্দুর ভবিষ্যৎ কোন পথে। এই তিনটে বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিজেপির বিপর্যয় কেন পশ্চিমবাংলায় হলো, আর এর জন্য কে দায়ী, আর শুভেন্দুর ভবিষ্যৎ কোন পথে। প্রথম কথা হচ্ছে, আপনাদের একটা খুব স্পষ্ট করেই বলি, 2019 সালে লোকসভা নির্বাচনে যে আকস্মিকভাবে এই রাজ্যে বিজেপি 18টি আসন পেয়েছিল, সেটা কোনো ঘটনা নয়, সেটা বলা যায় কাকতালীয় ঘটনা বা একজনের কৃতিত্ব এবং আরেকজন, দুজনের মাত্র কৃতিত্ব বলবোই, আমি স্বীকার করব দুজনের কৃতিত্ব। একজন হচ্ছেন দিলীপ ঘোষ, তৎকালীন সেই সময়কার বিজেপির সভাপতি। দ্বিতীয়জন হচ্ছেন আমাদের, আপনারা সকলেই জানেন যে তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত মুকুল রায়, যিনি পরবর্তীকালে বিজেপিতে গিয়েছিলেন এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হয়েছিলেন। মুকুল রায়ের যে মেধা, মুকুল রায়ের যে রাজনৈতিক পরিপক্কতা, অভিজ্ঞতা,
সেটাকে তিনি কাজে লাগাতে পেরেছিলেন বলে অন্যদিকে দিলীপ ঘোষের সাংগঠনিক শক্তি, একই সঙ্গে দিলীপ ঘোষের আরএসএস যোগ, এই দুটো যোগসূত্রকে একসঙ্গে আনতে পারা গিয়েছিল বলেই 2019-এ 18টি লোকসভা আসন পাওয়া সম্ভব হয়েছিল। এই সহজ সত্য সরল সমীকরণটি বিজেপির চাণক্য বলে তথাকথিত খ্যাতিমান অমিত শাহ বুঝে উঠতে পারেননি। অমিত শাহ মুকুল রায়কে অ্যাভয়েড করে নতুন একটা নেতা তৈরি করলেন, শুভেন্দু অধিকারী, যিনি মমতার দ্বারাই নির্বাচিত, মমতার তৈরি করা নেতা বলে পরিচিত। যাই হোক, তাহলে একটা কথা খুব পরিষ্কার যে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি যে ভালো রেজাল্ট করেছিল তার নেপথ্যে ছিলেন দুজন ব্যক্তি, একজন মুকুল রায়, অন্যজন দিলীপ ঘোষ। 2024-এ অমিত শাহ যখন 35টা আসন বাংলা থেকে পাবো বলে হুঙ্কার দিচ্ছিলেন, তখন আমার ব্যক্তিগতভাবে হাসি পাচ্ছিলেন। আমি তো আর অন্যান্য সাংবাদিকদের মতো নয় যে বাংলার নারী নক্ষত্র চিনি না, নারী নক্ষত্র জানি কি হতে পারে কি হতে পারে না। আমি তো একজন প্রবীণ সাংবাদিক, আনন্দবাজার থেকে দীর্ঘদিন তিনি কার্যনির্বাহী সম্পাদক ছিলেন। তিনি যে ভাষায় তিনি বুঝলেনই না বাংলার মানে পালসটাকে, তিনি বলে দিলেন বিজেপি জিতে যাবেন, মানে এক্সিট পোল বলছেন তিনিও বলে যাচ্ছেন। তা কোনদিন হয়? মুকুল রায় ছিল বলে 18টি আসন পেয়েছিল, দিলীপ ঘোষ ছিল বলে 18টি আসন পেয়েছিল 2019 সালে। আর এখন কি আছে? দিলীপ ঘোষ ছিল? দিলীপ ঘোষ তো তার নিজের যে গড়, মেদিনীপুর থেকে তাকে সরিয়ে নিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছিল। কেন বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছিল? আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, বিজেপি নেতারা যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, আমি এই কথা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, যদি এই দিলীপ ঘোষকে মেদিনীপুরে প্রার্থী করা হতো 100% তিনি জিততেন। তাহলে তাকে হারাবার চক্রান্ত করেছিলেন। কে করেছিলেন? পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটাই তো বড় কথা। এর দায়িত্ব শুভেন্দু অধিকারীকে নিতে হবে, কারণ পুরো তালিকাটা তৈরি করেছে শুভেন্দু অধিকারী হাত ধরে। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মদত ছিল, অবশ্যই মদত ছিল, আমি বলতে পারি, কিন্তু একটা জিনিস পরিষ্কার, দিলীপ ঘোষকে যদি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতো তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি যে দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে জিততেন। কেন মেদিনীপুরে করা হলো না? কেন অগ্নিমিত্রা পলকে নিয়ে যাওয়া হলো? যাই হোক, আরামবাগ লোকসভা কেন্দ্রে মাত্র কয়েক হাজার ব্যবধানে হেরে গেছেন। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা হয়তো বুঝতেই পারবেন যে আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপির সব রকম সম্ভাবনা থাকা সত্ত্বেও সেখানে হেরে যাবেন। প্রার্থী নির্বাচনটা ভুল হয়েছে, কারণ যাকে প্রার্থী করা হয়েছে তার কোনো মাটির সঙ্গে যোগাযোগ নেই। তিনি শুভেন্দু অধিকারীর কাছের মানুষ বলে প্রার্থী হয়ে গেছেন। মিতালি বাগ মাটির মহিলা, একবারে মাটির সঙ্গে যোগাযোগ আছেন, তিনি জিতেছেন। দুটো মাত্র বিজেপি সর্বসাকুল্যে কটা পেয়েছে? মেদিনীপুরের 2টো, পুরুলিয়া বিষ্ণুপুর 4টে, রানাঘাট বনগাঁ 6টা, আর উত্তরবঙ্গ থেকে 6টা। উত্তরবঙ্গ থেকে দার্জিলিং, রায়গঞ্জও পেত না। যদি রায়গঞ্জের মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে ভোট না দিতেন, যদি সব ভোট যদি কংগ্রেসের প্রার্থী আলী ইমরানকে দিতেন, তাহলে ওখানে বিজেপি জেতার সম্ভাবনা ছিল না। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আর হচ্ছে বালুরঘাট, আর মালদা উত্তরও তো একই গল্প, ভোট কাটাকাটির অঙ্কে জিতেছে খগেন মুর্মু। বালুরঘাটে সুকান্ত মজুমদারকে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। বিজেপির এই বিপর্যয়ের নেপথ্যে কে আছে, কারা আছে, দায়ী কার, এটা তদন্ত হওয়া উচিত। আমি বলতে পারি পশ্চিমবাংলার রাজনীতিতে বিরোধী দলের মর্যাদা থাকা উচিত। বিরোধী দল এইভাবে যে শেষ হয়ে যাবে বাংলাতে, এটা আমরা ভাবিনি। বিজেপি হুঙ্কার দিচ্ছেন, যতটা মানুষের কথা ভাবছেন তার চেয়ে বেশি ভাবছেন কিভাবে শুভেন্দু অধিকারী ভাবছেন কিভাবে ভাইপো জেলে যাবে আর আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হব। এটা সম্ভব নয়, এটা হতে পারে না। মাথায় রাখতে হবে, সংগঠন করতে হবে, শুধু হুঙ্কার দিলে হবে না। শুভেন্দু অধিকারীর সবচেয়ে মাইনাস পয়েন্ট হচ্ছে এক জায়গাতে তিনি চেঁচাচ্ছেন বেশি, কাজ করছেন কম। চেঁচিয়ে কথা বললে নেতা হওয়া যায় না। নেতা হতে গেলে মুকুল রায়কে অনুসরণ করতে হবে।
নেতা হতে গেলে সোমেন মিত্রকে অনুসরণ করতে হবে। আরেকজন চাচা তেনু, বহরমপুরের অধীর চৌধুরী, চিৎকার করতেন, শুধু মমতা ব্যানার্জির বদনাম করতেন। কি হলো? হেরে গেল। নিজের এলাকায় কাজ করতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। সেটা না করে প্রত্যেকটা জায়গায়, আমি ব্যক্তিগতভাবে অনেক পুলিশ অফিসারকে চিনি যারা বলেন যে হুঙ্কার দিয়ে কথা বলেন। তা কি চলছে? একটা বিরোধী দলনেতা, শ্যাডো মুখ্যমন্ত্রী, তার একটা গুরুত্ব থাকে। বাংলার রাজনীতিতে বিজেপির উত্থানকে পুরো শেষ করে দেওয়া হলো। এটার তদন্ত হওয়া দরকার। অবশ্যই আমি চাইব যে অন্তত বিজেপি দল তার বিষয়ের ভিতর থেকে তদন্ত করা দরকার। আরেকটা বিষয় এখানে বলবো যে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ এই রাজ্যে আর খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় নেই। আগামী দিনে শুভেন্দু অধিকারীর গুরুত্ব বিজেপিতে ব্যাপক হারে কমবে এবং তিনি আর কোনো রকমভাবে গুরুত্ব দলে পাবেন না বলেই আমার মনে হয়েছে। এবং একই সঙ্গে এটাও বলবো যে শুভেন্দু অধিকারী আছে বলেই এ রাজ্যে বিজেপির নামটা তবু শোনা যাচ্ছে। বিজেপির সংগঠন করার লোক নেই, অর্থাৎ সংগঠনটা করতে হবে। আমি তো কালকেই শুনছিলাম, আমি যখন এক জায়গায় যাচ্ছিলাম, একজন প্রিসাইডিং অফিসার আমাকে বলছিলেন আমি অমুক বুথে গিয়েছিলাম, সেই বুথে গিয়ে আমি দেখলাম বিজেপির কোনো এজেন্ট নেই। বলুন তো, বিজেপির এজেন্ট নেই, দিল্লির শাসক দল তার এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই পশ্চিমবাংলাতে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরাবেন, নবান্ন থেকে সরাবেন। সম্ভব? এটা সম্ভব হয়? প্রতিদিন সকালে উঠে শুভেন্দু অধিকারী যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেন, সামান্য সৌজন্যতা থাকলে এগুলো করা যায় না। আর দলের সংগঠন গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবে একে ওখানে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে এবং এমন প্রার্থী করা হয়েছে যে প্রার্থীর নামই কেউ জানে না, অরূপ কান্তি দিগর। কি রে বাবা, আরামবাগে তাকে কেউ চিনতই না, তিনি আরামবাগের প্রার্থী। হুগলিতে এই শ্রীরামপুরের প্রার্থী কবির শঙ্কর বোস। কবি শঙ্কর বোসটা কে? তাকে কেউ চিনে না। হ্যাঁ, তারপরে যদি আপনি আরেকটু এগিয়ে যান, দেখবেন মেদিনীপুরে যাকে নিজে অগ্নিমিত্রা পল, সে থাকে কলকাতায়, মেদিনীপুরে প্রার্থী করে দিয়েছেন, মেদিনীপুরে জেতান। হ্যাঁ, তারপরে আপনি যদি আরেকটু ভিতরে যান, প্রণত টুডু। কে রে বাবা, প্রণত টুডু দাঁড়িয়ে গেল। অর্থাৎ বিজেপি দল প্রথম রাউন্ডে প্রার্থী নির্বাচনেই তারা হেরে বসেছিল। একটা কেন্দ্রের শাসক দল 42টা লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে গিয়ে যে দেরি করেছে, যে প্রক্রিয়া করেছে এবং মনে হচ্ছে যেন দিতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন হাঁকডাক করলেন শুভেন্দু অধিকারী, প্রত্যেক দিন সময় দিচ্ছেন, দিতে এমন একজনকে প্রার্থী করলেন। আমি সেদিন যখন প্রার্থী ঘোষণা হয় সেদিন আমি ডায়মন্ড হারবারে ছিলাম। এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, চেনেন অভিজিৎ দাসকে? কে মালটা? আমি বলছি মালটা হচ্ছে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে ভোটে, শুভেন্দুর এই অভিষেকের বিরুদ্ধে। হা করে হাসলেন মিষ্টির দোকানওয়ালা, হেসে বললেন বাবা এ তো কয়েক লক্ষ ভোটে হেরে যাবে। মানে এই সিটটাকে ওয়াকাবাদ দিলেন। এই যদি পারসেপশন বাংলার মানুষের ঘরে যে পৌঁছে যায় যে তৃণমূল কংগ্রেসকে বিজেপি ওয়াকাবার দিচ্ছে, তাহলে বিজেপি জিততে পারবেন? ওই কতগুলো ইউটিউবার তারা প্রত্যেক দিন বসে টিভি চ্যানেল মানে ইউটিউবে বসে বলছেন এই চলে গেল, মোদি চলে গেল, এই মমতা চলে গেল, মোদি জিতে গেল, মোদি এই করেঙ্গা সেই করেঙ্গা, মোদি লাহোর আসছে। কিসের লাহোর? কোথায় লাহোর? রেখাপাত্র লাহোর। অমৃতা রায় কৃষ্ণনগরে মহামৈত্র মধ্যে প্রার্থী অমৃতা রায়। বিজেপির আর কোনো নেতা ছিল না। অবাক, বিস্ময় লাগছে। সবশেষে বলবো, শুভেন্দু অধিকারীর এই কাণ্ড জ্ঞানহীন প্রার্থী নির্বাচন, তার দায় তাকে নিতেই হবে। এবং দলের আজকে এই রাজ্যকে তৃণমূল কংগ্রেসের একছত্র আধিপত্য তৈরি করে দেওয়ার মূলে শুভেন্দু অধিকারীর অবদানকে অস্বীকার করা যাবে না। শুধুমাত্র প্রার্থী নির্বাচনের ভুলেই এই রাজ্যে অন্তত 5 থেকে 6টি আসন তারা হেরেছে। প্রয়োজন হলে আমি বলতে পারি, রিপোর্টও দিতে পারি যদি বিজেপির প্রয়োজন পড়ে। প্রার্থীর নির্বাচনের 5-6টা আসন হেরেছে, তারপরে তাদের প্রচার, তাদের সাংগঠনিক দক্ষতা কিছুই নেই, শুধু হুঙ্কার। কখন ভাইপো জেলে যাবে সেই আশায় প্রত্যাশায়, কখন মমতা ব্যানার্জি 26,000 ছেলে মেয়ের চাকরি চলে যাচ্ছে, তো মমতা ব্যানার্জিকে দায়ী করা হচ্ছে। আরে মমতা ব্যানার্জির যে রাজনৈতিক প্রাজ্ঞতা, মমতা ব্যানার্জির যে ফলিত রাষ্ট্রবিজ্ঞান, তার কাছে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার ধারে কাছে পৌঁছাতে পারবে না।
এটা বুঝতে হবে, অমিত শাহকেও বুঝতে হবে। অমিত শাহ তো কিছুই বোঝে না বাংলার রাজনীতিতে। এখানে বলছে এনকাউন্টার করুন, বালুরঘাটের সাংসদ বলছে এনকাউন্টার করুন। কিসের এনকাউন্টার ভাই? কাকে এনকাউন্টার করবেন? যোগীর মতো এনকাউন্টার করবেন? করেন। এই রাজ্য থেকে মুছে যাবে। যত এনকাউন্টারের কথা বলবেন, যত মুসলিম বিদ্বেষী কথা বলবেন, যত ধর্মের বিরুদ্ধে ধর্মের জিগির তুলবেন, এই রাজ্যেতে বিজেপির ঠাঁই হবে না। বিজেপিকে এখানে যদি স্থায়ী আসন পেতে হয়, তাহলে পশ্চিমবাংলা থেকে অন্তত এই রাজ্যের সংখ্যালঘু সমাজের 10% ভোট তাকে পেতে হবে, নাহলে জেতার কোনো লক্ষণ এখানে হবে না। স্বপ্নই থেকে যাবে নবান্ন দখলের স্বপ্ন। আবারও বলি, শুভেন্দু অধিকারীর শেষ গন্তব্য একটাই, মমতার কাছে ফিরে যাওয়া, এছাড়া আর কিছু নেই। উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারবেন না, এটা আমি বলেই দিতে পারি এখন থেকে। কোনোদিন স্বপ্নও দেখা উচিত নয় তার, কারণ সেই প্রাজ্ঞতা, সেই রাজনৈতিক দূরদৃষ্টিতা তার মধ্যে নেই। একটাই পথ, উনি ফিরে যেতে পারেন আবারও মমতার কাছে। এছাড়া দ্বিতীয় কোনো রাজনৈতিক স্বপ্ন দেখাটা তার কাছে এই মুহূর্তে প্রয়োজন নেই বলে আমার মনে হয়েছে। শুভেন্দু অধিকারী ভালো সংগঠক, কিন্তু সংগঠন করতে গেলে যে ধৈর্য, যে মানুষের সঙ্গে জনসংযোগ দরকার হয়, কথাবার্তার মধ্যে যে নম্রতা দরকার হয়, সেটা তার মধ্যে দেখতে পাচ্ছি না। শুভেন্দু অধিকারীকে একটা সময় আমরা সকলেই শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, সম্মান করতাম, কিন্তু তিনি বিজেপিতে যাওয়ার পর যে ভাষায় সাম্প্রদায়িক কথাবার্তা বলেন, সেটা আমরা পছন্দ করি না, বাংলার মানুষও পছন্দ করে না। তাই শুভেন্দু অধিকারীকে সতর্ক হতে হবে, তাকে অনেক পরিবর্তন দেখাতে হবে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ বিরোধিতা